মৌচাক। এই যে যেরকম আপনারা ছবিতে দেখছেন, একটা মৌচাক, সেই মৌচাকের মধ্যে মৌমাছিরা মধু সংগ্রহ করে রেখেছে। কিন্তু আজকের আলোচনার বিষয়টা হচ্ছে এই যে মৌচাকের মধ্যে যে মৌমাছির ঘরগুলো, সেই প্রত্যেকটা ঘর ষড়ভুজাকৃতি, অর্থাৎ হেক্সাগনাল শেপ। তো এটা হেক্সাগনাল শেপেই কেন বানায় মৌমাছিরা? অন্য কোনো শেপেও তো বানাতে পারে, যেমন ট্রায়াঙ্গেল হোক বা স্কোয়ার হোক, পেন্টাগন হোক, সার্কেল হোক, আরও অনেক তো শেপ রয়েছে। কিন্তু হেক্সাগনাল শেপেই কেন মৌমাছিরা মৌচাকটা বানায়? ওকে, তো আসুন একটু এই বিষয়ে আলোচনা করা যাক। প্রথমে দেখি কত ধরনের পলিগনস রয়েছে। পসিবল পলিগনস: 3টে বাহু বিশিষ্ট হচ্ছে ট্রায়াঙ্গেল, 4টে বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, দেন পেন্টাগন, হেক্সাগন, সেপ্টাগন এক্সেট্রা, এবং সবশেষে যদি ইনফাইনাইট নাম্বার অফ সাইডস নিয়ে ধরা হয় তো তাহলে হচ্ছে সার্কেল, যেটা একদম লাস্টে রয়েছে। আচ্ছা, তো প্রথমে দেখে নিই ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেল নিয়ে যদি মৌমাছিরা মৌচাকের ঘরগুলোকে বানায় তাহলে কি হতো আর কি হতো না। আচ্ছা, এই যে ট্রায়াঙ্গেলে 3টে বাহু রয়েছে, ধরে নিই প্রত্যেকটা বাহুর 10 সেন্টিমিটার করে বা 10 মিটার করে, যে কোনো একটা ইউনিট আমরা ধরে নিলাম। তো প্রত্যেকটা হচ্ছে 10 সেন্টিমিটার করে ধরলাম, তাহলে পেরিমিটার দাঁড়াচ্ছে 30 সেন্টিমিটার। আর যদি ক্ষেত্রফল ধরি বা এরিয়া যদি ধরি, তাহলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে √3/4 ইন্টু 10 স্কোয়ার। তো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 43.3। অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে যদি মধু এনে জমা করা যায় তাহলে সেটা 43.3 এই ক্ষেত্রফল বিশিষ্ট জায়গার মধ্যে থাকবে। আচ্ছা, এটা তো হয়ে গেল একরকম। এবার প্রত্যেকটা ত্রিভুজকে যদি পরপর সাজানো যায় তাহলে কীরকম দেখতে লাগে। এই যে প্রত্যেকটা ত্রিভুজকে যদি পরপর সাজানো যায় তো তাহলে কিছুটা এইরকম দেখতে লাগে। এবার এই ক্ষেত্রে প্রত্যেকটা ঘরের মাঝখানে কোনো গ্যাপ নেই, তাহলে ত্রিভুজ আকৃতি ঘরও পসিবল মৌমাছির ক্ষেত্রে। এরপরে আসা যাক স্কোয়ারের ক্ষেত্রে। এই যে স্কোয়ারের 4টে সাইডই হচ্ছে সমান, এবং স্কোয়ারগুলোকে যদি পরপর সাজানো যায় তাহলে কিছুটা এই রকম শেপের আসে, এবং প্রত্যেকটা ঘরের মাঝখানেও কোনো গ্যাপ নেই। তো স্কোয়ারটাও পসিবল রয়েছে, কিন্তু তাও তারা স্কোয়ার বানায় না। কেন বানায় না? আচ্ছা, আগের ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পরিধি অর্থাৎ পেরিমিটার ধরে নিয়েছিলাম 30, অর্থাৎ প্রত্যেকটা বাহু ধরেছিলাম 10। তো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রেও আমরা পেরিমিটার ধরে নিচ্ছি 30। যদি পেরিমিটার 30 হয়, বর্গক্ষেত্রে 4টি বাহু সমান, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.5। তাহলে সেই ক্ষেত্রে 7.5 যদি হয় তাহলে পেরিমিটার সেই একই থাকবে 30, কিন্তু এরিয়া হয়ে যাবে বাহু স্কোয়ার, অর্থাৎ 7.5 ইন্টু 7.5। তাহলে 7.5 ইন্টু 7.5 যদি, তো আমরা পাচ্ছি 56.25। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা অনেক বেশি হচ্ছে। একই পেরিমিটার যুক্ত ত্রিভুজ অপেক্ষা একই পেরিমিটার যুক্ত স্কোয়ারের ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি হচ্ছে, 56.25। ঠিক আছে, অর্থাৎ সেই জন্য তারা ত্রিভুজ বানায় না, তাহলে বর্গক্ষেত্র বানায় না। এবং কেন বানায় না সেটা আর একটু আলোচনা করে নিই। এক্ষেত্রে দাঁড়ালো ক্ষেত্রফল 56.25। পরবর্তী যে শেপ আসছে সেটা হচ্ছে পেন্টাগন শেপ, অর্থাৎ 5টা বাহু রয়েছে, এবং পেরিমিটার আমি যদি ধরে নিই
সেই একই পেরিমিটার যুক্ত অর্থাৎ 30, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 6 সেন্টিমিটার। তো এবার সেই 6 সেন্টিমিটার করে যদি দাঁড়ায় বাহুর দৈর্ঘ্য, তাহলে পেন্টাগনের ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, এরিয়া। তাহলে এটার এরিয়া হচ্ছে 1.72 অ্যাপ্রক্স ইন্টু সাইড স্কোয়ার। এক্ষেত্রে সাইড হচ্ছে 1.72 ধরলাম, আর সাইড হচ্ছে 6, তো 6 × 6 36। আর এটার সমাধান যদি আমরা করি তাহলে আমরা পাবো 61.92। তাহলে এই পঞ্চভুজের ক্ষেত্রফল, একই পেরিমিটার যুক্ত পঞ্চভুজের ক্ষেত্রফল একই পেরিমিটার যুক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপেক্ষা বেশি হচ্ছে। কিন্তু এই পেন্টাগনে একটা অসুবিধা রয়েছে। সেই অসুবিধাটা কি, যদি পেন্টাগনগুলোকে পরপর সাজানো যায় তাহলে এই যে দুটো পেন্টাগনের মাঝখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, অথবা যদি গ্যাপ দূর করার জন্য পেন্টাগনগুলোকে অ্যারেঞ্জ করা হয় তাহলে দুটো পেন্টাগন ওভারল্যাপ করে যাবে। তো সেই জন্য পেন্টাগন সম্ভব নয়, বা পেন্টাগন মৌমাছিটা বানায় না। এবার পরবর্তী আসছে হেক্সাগন। এবার এই হেক্সাগনের যদি পরিধি আমরা সেই 30 ধরে নিই, 6টা বাহু রয়েছে, তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 ইউনিট করে, এবং এর এরিয়া দাঁড়াচ্ছে, হেক্সাগনের এরিয়া 3√3/2 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে 3√3/2, সাইড হচ্ছে আমাদের 5, 5 × 5 = 25, আর এই ক্ষেত্রে আমাদের তাহলে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 64.95। তাহলে এতক্ষণ যে কটা পলিগন দেখলাম, ত্রিভুজ, বর্গক্ষেত্র, পঞ্চভুজ এবং হেক্সাগন, সবকটা পলিগনেরই আমরা পেরিমিটার বা পরিধি ধরে নিয়েছিলাম 30, কিন্তু ক্ষেত্রফল সবথেকে বেশি হচ্ছে হেক্সাগনের ক্ষেত্রে, যেটা হচ্ছে 64.95। এবার আসি, যদি হেক্সাগনগুলোকে পরপর সাজানো হয় তাহলে কি হবে। যদি হেক্সাগনগুলোকে পরপর সাজানো হয় তাহলে কিছুটা এই রকম শেপের আসছে, যেটা মৌমাছিরা বানিয়ে থাকে। এবার এই শেপগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকছে না, তাহলে এই শেপগুলো উপযুক্তভাবে মৌমাছিরা বানাচ্ছে। এবার পরবর্তী যদি আরও যখন বাহুর সংখ্যা বাড়াতে থাকবো, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সাইডস থাকবে আমাদের সার্কেলের ক্ষেত্রে বা বৃত্তর ক্ষেত্রে। তাহলে এই যে বৃত্ত কেন মৌমাছিরা বানাচ্ছে না, বৃত্তগুলোকে বা সার্কেলগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে সেই শেপটা আসছে কিছুটা এই রকম, এবং এতে অসুবিধা কী হচ্ছে, প্রত্যেকটা সার্কেলের শেপের মাঝখানেই গ্যাপ থেকে যাচ্ছে, এটা একটা অসুবিধা। এছাড়াও আরেকটা অসুবিধা কি, যদি সেই পেরিমিটার বা পরিধি, সেখানে সার্কেলের ক্ষেত্রে হবে সার্কামফারেন্স, তো সেইটা যদি আমাদের সেই একই রাখি, যদি 30 রাখি, তাহলে সার্কেলের রেডিয়াস আমাদের কত দাঁড়াচ্ছে, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 4.77। আর যদি আমরা এরিয়া বার করি তাহলে সেইটা আমাদের দাঁড়াচ্ছে πr², অর্থাৎ 22/7 ইন্টু 4.77 সেটার হোল স্কোয়ার। এবং এইটা সমাধান করলে আমাদের দাঁড়াচ্ছে 71.50। অর্থাৎ সার্কেলের ক্ষেত্রে আমাদের এরিয়া, অর্থাৎ ভেতরে যে মধু সংগ্রহ করে রাখতে পারবে সেটা হচ্ছে সর্বাধিক পরিমাণে। কিন্তু সার্কেল ব্যবহার করবার একটা অসুবিধা হচ্ছে যে সার্কেলের মাঝখানে অনেক গ্যাপ থেকে যাচ্ছে। তো এই অসুবিধাগুলোর জন্য মৌমাছিরা
যে তাদের ঘরগুলোকে বানায় সেটা সব সময় এই হেক্সাগনাল শেপের হয়ে থাকে, যাতে একই পরিধিযুক্ত বা একই পেরিমিটারযুক্ত যে পেন্টাগন বা শেপের মধ্যে সবথেকে বেশি এরিয়াও থাকবে এবং দুটো পাশাপাশি রুম বা দুটো পাশাপাশি হেক্সাগন বা একাধিক হেক্সাগন যদি পরপর সাজানো হয় তাহলে সেই হেক্সাগনগুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকে না। তো এই কারণের জন্য মৌমাছিরা তাদের ঘরগুলোকে হেক্সাগনাল শেপের বানায়। অর্থাৎ আমরা কী বুঝতে পারলাম, মৌমাছি তো ফুলের থেকে মধু সংগ্রহ করছে, সেই বিষয়ে অবশ্যই তারা একটা আধুনিক ইনসেক্টের মধ্যে পড়ছে এবং তাদের যে মৌচাকটা বানাচ্ছে সেই মৌচাকের শেপ থেকেও আমরা বলতে পারি যে মৌমাছি ইজ ওয়ান অফ দ্য স্মার্টার ইনসেক্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।